আজকে দেখো পঞ্চম অধ্যায়ের বিষয় হচ্ছে নাগরিক অধিকার, কর্তব্য এবং মানবাধিকার। টার্মগুলো খুব ভালোভাবে বুঝবা। প্রথমে বলছে নাগরিক অধিকার। আচ্ছা, অধিকার যেটা সেটা পরে যাচ্ছি। আগে দেখো নাগরিক কারা। আশা করি তোমরা এটা সবাই জানো। নাগরিক কারা? নাগরিক হচ্ছে যারা একটা নির্দিষ্ট রাষ্ট্রে বসবাস করে, রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করে, রাষ্ট্রের সুযোগ সুবিধা ভোগ করে এবং তার বিনিময়ে কি করে? রাষ্ট্রের প্রতি যে দায়িত্ব কর্তব্য আছে সেটা সে পালন করে। এই কাজগুলো যে করে সেই ব্যক্তি হচ্ছে রাষ্ট্রের নাগরিক। ঠিক আছে, এই কাজগুলো যে করে সে হচ্ছে নাগরিক। দেখো, প্রাচীন গ্রিসে সকলকে নাগরিক বলা হতো না। প্রাচীন গ্রিস অর্থাৎ প্রাচীন গ্রিসে যে নগর রাষ্ট্র গঠিত ছিল, সেই নগর রাষ্ট্রে নারী, দাস এদেরকে নাগরিক হিসেবে বিবেচনা করা হতো না। তাহলে কারা নাগরিক ছিল? যারা শুধুমাত্র শাসন কাজে অংশগ্রহণ করতে পারত তারাই হচ্ছে নাগরিক। অর্থাৎ যারা শাসন কাজে বা যারা নীতি নির্ধারণ করতে পারত শুধুমাত্র তাদেরকে নাগরিক বলা হতো। কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা সকলেই নাগরিক। যারা একটা রাষ্ট্রে বসবাস করে, তারপরে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করে, রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালন করে, রাষ্ট্রের সুযোগ সুবিধা ভোগ করে, এরা সবাই হচ্ছে রাষ্ট্রের নাগরিক। এখন এই একটা রাষ্ট্রে যে সকল নাগরিক বসবাস করে সেই সকল নাগরিকের কিছু অধিকার আছে। আর সেই অধিকারগুলোর বিনিময়ে একজন নাগরিককে বেশ কিছু দায়িত্ব বা কর্তব্য পালন করতে হয়। আচ্ছা, আসি অধিকারে। অধিকারটা কি? খুব মনোযোগ দিয়ে শোনো, পারলে ছোট ছোট করে নোট করে নাও। অধিকারটা কি? এক কথায় যদি আমরা বলি অধিকার, অধিকার হচ্ছে কিছু সুযোগ সুবিধা। অধিকার হচ্ছে সমাজ বা রাষ্ট্র কর্তৃক প্রদত্ত কিছু সুযোগ সুবিধা। আবার বলছি, অধিকার হচ্ছে সমাজ বা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত কিছু সুযোগ সুবিধা, যা ব্যক্তির জীবনকে বিকশিত করে, ব্যক্তির জীবনকে সুন্দর করে। এক কথায় অধিকার হচ্ছে কিছু সুযোগ সুবিধা, এবং এই সুযোগ সুবিধাগুলো অবশ্যই তোমার রাষ্ট্র বা সমাজ কর্তৃক স্বীকৃত, এবং এই অধিকারগুলোই তোমার জীবনকে সুন্দর করে। যদি আসে অধিকার কি, তাহলে তোমাকে এই কথাগুলো লিখতে হবে। অধিকার হচ্ছে সমাজ বা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত কিছু সুযোগ সুবিধা, যা ব্যক্তির ব্যক্তিত্বকে বিকশিত করতে সহযোগিতা করে। অধিকার পালনের বিপরীতে, অর্থাৎ আমরা মানে অধিকার যেটা আছে, অধিকার ভোগের বিপরীতে, অর্থাৎ একজন নাগরিককে অধিকার ভোগের বিনিময়ে যে সকল দায়িত্ব পালন করতে হয় সেটা হচ্ছে কর্তব্য। কর্তব্য হচ্ছে এমন একটা কাজ যেটা আমাদের পালন করা উচিত। কর্তব্য হচ্ছে এমন একটা কাজ যেটা আমাদের পালন করা উচিত। আচ্ছা, এই কথাটা কে বলেছে? তোমাদের নামটা সম্ভবত মনে আছে, ম্যাকেনজি। ম্যাকেনজি বলেছেন, ম্যাকেনজি বলেছেন যে কর্তব্য এমন এক ধরনের কাজ যেটা আমাদের পালন করা উচিত। অধিকার এবং কর্তব্য এই দুটো জিনিস কিন্তু খুব গভীরভাবে সম্পর্কিত। অর্থাৎ একজনের কাছে যেটা অধিকার, আর একজনের কাছে সেটা কর্তব্য। শিক্ষা তোমার অধিকার, তোমাকে শেখানো আমার কর্তব্য। আমি যদি আমার কর্তব্য পালন না করি তাহলে তুমি তোমার অধিকার থেকে কিন্তু বঞ্চিত হবা। সুতরাং অধিকার এবং কর্তব্য এই দুটো জিনিসের সম্পর্ক কিন্তু খুব গভীর, একটার সাথে আর একটা খুব ব্যাপকভাবে সম্পর্কিত, মাথায় রাখবা। অর্থাৎ একজন ব্যক্তি যদি তার কর্তব্য পালন না করে তাহলে আরেকজন ব্যক্তি অধিকার থেকে বঞ্চিত হয়। যেমন তোমার পিতামাতা কর্তৃক লালন পালন হওয়া, এটা হচ্ছে তোমার অধিকার। তোমার বাবা মা যদি তোমাকে লালন পালন না করে তাহলে তুমি কি তোমার অধিকার পাবা? তুমি কিন্তু তোমার অধিকার থেকে বঞ্চিত হচ্ছ। সুতরাং এই দুটো বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একজনের নিকট যেটা অধিকার, আর একজনের কাছে হচ্ছে সেটা কর্তব্য। যাই হোক, দেখো, এরপরে আমরা যে জায়গাটাতে যাব সেটা হচ্ছে এই অধিকারের
শ্রেণী বিভাগ। আচ্ছা, অধিকার নিয়ে কারোর কোনো সমস্যা আছে? অধিকার নিয়ে কারোর কোনো সমস্যা আছে কি? না স্যার। নাই, অধিকারটা বুঝতে পেরেছো? আচ্ছা, অধিকার যদি বুঝতে পারো, অধিকার থেকে দেখো বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। তোমাদের কাছে এই শীটটা আশা করি সবার হাতে আছে, আছে না? শীটটা তোমাদের সবার হাতে আছে। আচ্ছা, তাহলে অধিকার আমরা দেখো তোমাদের এই শীটে প্রথমে আমি লিখে দিয়েছি, অধিকার হলো নাগরিকের ব্যক্তিত্ব বিকাশের জন্য কিছু সুযোগ সুবিধা যেটা সমাজ বা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত। এখানে দেখো, এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে, এগুলো অবশ্যই মুখস্থ করবা। এই একটা তথ্য দেখো, বাংলাদেশের তথ্য অধিকার আইন পাশ হয় 6 এপ্রিল 2009। হ্যাঁ, এরকম বেশ কিছু তথ্য আছে। আচ্ছা, এগুলো যখন আমরা সামনে যাই তখন হচ্ছে আমরা এগুলো বলে দিব। আচ্ছা, তাহলে অধিকার যে বিষয়টা, সেটা নিয়ে আশা করি আমাদের কোনো সমস্যা নেই। অধিকার হচ্ছে সমাজ বা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত কিছু সুযোগ সুবিধা যার মাধ্যমে ব্যক্তি তার ব্যক্তিত্বের বিকাশ ঘটাতে পারে, এতটুকু মনে রাখবা। এরপরে অনুধাবনমূলক প্রশ্ন দেখো, 2 নম্বরে বলছে মৌলিক অধিকার কি। এই সংজ্ঞাগুলো জানার পরে আমরা মূল আলোচনায় ফিরে যাচ্ছি। মৌলিক অধিকার কি? এটাকে ইংরেজিতে আমরা বলছি বেসিক রাইটস। এটা এখানে কি লেখা আছে সেটা পরে, আমি যেটা বলি এটা আগে শোনো। মৌলিক অধিকার হচ্ছে, মৌলিক অধিকার হচ্ছে একজন মানুষের বেঁচে থাকার জন্য ন্যূনতম অধিকার। মৌলিক অধিকার হচ্ছে একজন মানুষের বেঁচে থাকার জন্য ন্যূনতম অধিকার। অর্থাৎ যে অধিকারটুকু না থাকলে একজন মানুষ কোনোভাবেই বাঁচতে পারে না, সেটা হচ্ছে মৌলিক অধিকার। ঠিক আছে, একজন মানুষের বেঁচে থাকার জন্য ন্যূনতম যে অধিকার, সেটা হচ্ছে মৌলিক অধিকার। অর্থাৎ এটা ছাড়া একজন ব্যক্তির পক্ষে কোনোভাবেই বেঁচে থাকা সম্ভব না। এই মৌলিক অধিকার নিশ্চিত করে রাষ্ট্র। এটার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। তোমার যে মৌলিক অধিকারগুলো আছে, এই অধিকারগুলো নিশ্চিত করা হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব। এবং এই অধিকারগুলো কিন্তু সংবিধান হতে প্রাপ্ত। অর্থাৎ এটা আমাদের যে অধিকারগুলো আছে, মৌলিক অধিকার, এটা কিন্তু আমাদের সংবিধানে লিখিত আকারে আছে। যদি আমরা দেখি, বাংলাদেশের সংবিধানের 26 থেকে 47 নম্বর অনুচ্ছেদে কিন্তু মৌলিক অধিকার সম্পর্কে বলা আছে। আচ্ছা, সব আরেকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন লিখে নাও, মৌলিক অধিকার ও মানবাধিকার মাঝে পার্থক্য। এটা পড়তে হবে, মৌলিক অধিকার ও মানবাধিকারের মাঝে পার্থক্য। একটু দ্রুত লেখো, মৌলিক অধিকার এবং মানবাধিকারের মাঝে পার্থক্য। আচ্ছা, মূল আলোচনায় যেটা আমরা যাই, প্রশ্নটা লিখতে পেরেছো সবাই? মৌলিক অধিকার এবং মানবাধিকারের মাঝে পার্থক্য লিখতে পেরেছো? জি স্যার। আচ্ছা, একটু দ্রুত লিখবা, জুমে টাইম খুব দ্রুত কিল হয়তো। দেখো, মূল আলোচনায় আসো। এবং পৌরনীতির সবচাইতে গুরুত্বপূর্ণ যে অধ্যায়গুলো আছে তার ভিতরে এই একটা অধ্যায় যেটা খুবই গুরুত্বপূর্ণ, এবং প্রতি বছর এখান থেকে একটা তো আসেই। আর সংক্ষিপ্ত সিলেবাস হওয়ার কারণে এখান থেকে 2টো প্রশ্ন আসে। সুতরাং খুব সাবধানে এবং সতর্কতার সাথে এই অধ্যায়ের উত্তরগুলো করার চেষ্টা করবা। আসো, যে জায়গা থেকে প্রশ্ন হবে সেই জায়গাটা। অধিকারকে আমরা, প্রত্যেকটা কথা মন দিয়ে শুনবা, এমসিকিউ, জ্ঞানমূলক, অনুধাবন, প্রজ্ঞা, প্রত্যেকটা জায়গায় কিন্তু আসতে পারে। অধিকারকে প্রথমত বা মূলত বা প্রধানত আমরা 2টো ভাগে ভাগ করি। ঝটপট হাতের পাশে কলম থাকলে লিখে রাখো, অধিকারকে মূলত আমরা 2টো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে নৈতিক অধিকার, আর একটা হচ্ছে আইনগত অধিকার। অধিকারকে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি বলো? কয়টা ভাগে ভাগ করতে পারি? স্যার, দুই ভাগে, নৈতিক অধিকার ও আইনগত অধিকার। নৈতিক অধিকার একটা, আইনগত আইনগত অধিকার। অধিকার। আচ্ছা, এবার আসো, নৈতিক অধিকারটা কি একটুখানি খেয়াল করো।
নৈতিক অধিকার হচ্ছে মানুষের ন্যায়বোধ থেকে সৃষ্টি হয়, ন্যায়বোধ থেকে সৃষ্টি হয়। তোমাকে আগেই বলেছি এই ন্যায়বোধ বা নৈতিকতা কি। নৈতিকতার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে মোরালিটি। নৈতিকতার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে মোরালিটি। এই মোরালিটি শব্দটা মোরালিটাস থেকে আসছে, যার অর্থ হচ্ছে সঠিক আচরণ বা ভালো আচরণ বা ভদ্র আচরণ। এই নৈতিক অধিকারটা কি একটু পরিষ্কার হও। নৈতিক অধিকার হচ্ছে এটা এমন একটা অধিকার যেটা তোমার বিবেক থেকে তৈরি হয়। নৈতিকতার সংজ্ঞা যখন আমরা দিয়েছিলাম ত- তখন আমরা বলেছিলাম যে নৈতিকতা হচ্ছে মানুষের ভিতরের অভ্যন্তরীণ একটা শক্তি, যেটা ভালো কাজের প্রতি উৎসাহিত করে এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। অর্থাৎ নৈতিকতা যে জিনিসটা, সেটা সব সময় তোমাকে ভালো কাজের প্রতি উৎসাহিত করে এবং খারাপ কাজ থেকে তোমাকে বিরত রাখে। প্রত্যেকটা মানুষের ভিতরে এই একটা শিক্ষা আছে বা এই একটা বিষয় আছে যেটা খারাপ কাজ থেকে তোমাকে বিরত রাখে। খেয়াল করো, এই নৈতিক অধিকারটা হচ্ছে ঠিক এমন একটা অধিকার যেটা তোমার বিবেক থেকে তৈরি হয়, তোমার ভিতর থেকে আসে, এই ন্যায় বোধ থেকে আসে। ঠিক আছে? এবং এই নৈতিক অধিকার একজন মানুষের যেটা আছে, এটা যদি তুমি পালন না করো, অর্থাৎ তোমার প্রতি একজনের নৈতিক অধিকার আছে, যদি তুমি এটা পালন না করো, তাহলে রাষ্ট্রীয় আইনে তোমার কোনো শাস্তি হয় না। মাথায় রাখবা, নৈতিক অধিকার যেটা আছে, এই অধিকার যদি কেউ ভাঙে তাহলে সমালোচনা হতে পারে, কিন্তু সাজা হওয়ার কোনো সুযোগ নাই। উদাহরণ দিলে বুঝতে পারবা। যেমন ভিক্ষুককে ভিক্ষা দেয়া। প্রত্যেকটা উদাহরণ মন দিয়ে শুনবা। ভিক্ষুককে মানে ভিক্ষুকের ভিক্ষা পাওয়া, এটা হচ্ছে তার নৈতিক অধিকার। একজন মানুষ ভিক্ষুক, তার দিন চলে না বা সে প্রতিবন্ধী, তাহলে তার মনে হতেই পারে যে আমি তো ভিক্ষুক, আমি তো রাস্তায় বসে আছি, আমার দিন চলে না, একজন মানুষ কেন আমাকে সাহায্য করবে না? এটা আমার অধিকার। কোন অধিকার? এটা হচ্ছে আমার বিবেকগত অধিকার, এটা আমার নৈতিক অধিকার। বুঝাতে পেরেছি? আর অধিকারের বিপরীতে আর একটা শব্দ বলেছিলাম, সেটা হচ্ছে কর্তব্য। একজন মানুষের বা ভিক্ষুকের ভিক্ষা পাওয়া যদি নৈতিক অধিকার হয়, তাহলে ভিক্ষা দেয়া তোমার কি? ভিক্ষা দেয়া তোমার কি? স্যার নৈতিক অধিকার। নৈতিক কর্তব্য। অধিকার মানে তো যে কর্তব্য পাবে, স্যার। আর যে জি স্যার, দেবে তার হচ্ছে কর্তব্য স্যার। কর্তব্য। হ্যাঁ, যে পাবে জি। তার অধিকার, আর যে দিবে তার হচ্ছে কর্তব্য। তাহলে ভিক্ষুকের ভিক্ষা পাওয়া যদি তার নৈতিক অধিকার হয়, তাহলে ভিক্ষুককে ভিক্ষা দেয়া এটা তোমার নৈতিক কর্তব্য। গেল। এর ভিতরে কি কি আছে দেখো। এই যে তোমাদের পিতামাতা তোমাদেরকে লালন পালন করে, তোমাদেরকে ভরণ পোষণ দিচ্ছে, এটা কিন্তু তোমাদের মানে এটা তোমাদের নৈতিক অধিকার এবং বাবাদের হচ্ছে নৈতিক কর্তব্য। শিক্ষকের সম্মান পাওয়া, এটা হচ্ছে নৈতিক অধিকার। একজন শিক্ষক এটা প্রত্যাশা করে যে একজন শিক্ষার্থী আমাকে সম্মান করুক, আর করাটা হচ্ছে তোমার কর্তব্য। যে পাবে তার অধিকার, আর যে দিবে তার হচ্ছে কর্তব্য। তাহলে নৈতিক অধিকার বুঝতে পেরেছি আমরা। নৈতিক অধিকার হচ্ছে ভিক্ষুককে ভিক্ষা, মানে নৈতিক অধিকার হচ্ছে ভিক্ষুকের ভিক্ষা প্রাপ্তি, শিক্ষকের সম্মান লাভ, তারপরে তোমার পিতামাতা কর্তৃক সন্তান লালন পালন করা, দারিদ্র যদি হয় তাহলে তার সাহায্য পাওয়া, এইগুলো হচ্ছে নৈতিক অধিকার। যেটা একজন ভিক্ষুককে যদি তুমি ভিক্ষা না দাও, ও কি তোমার বিরুদ্ধে কোনো আন্দোলন করে? সে কি আদালতে যায় তোমার বিরুদ্ধে কখনো আন্দোলন মানে মামলা করার চেষ্টা করে? করে না। তোমার কি হয়, একজন অসহায় মানুষ ভিক্ষার জন্য বসে আছে, তোমার কাছে টাকা আছে, তুমি ভিক্ষা দিলে না, মানুষ খারাপ বলতে পারে যে এই মানুষটা, এর এত টাকা আছে, সুন্দর গাড়িতে চড়তেছে, এ তো 10 টাকা দিলেই পারতো। একটু সমালোচনা হতে পারে, বাট রাষ্ট্রের থেকে তোমার কোনো ব্যবস্থা কিন্তু তোমার বিরুদ্ধে নিবে না। এটা হচ্ছে নৈতিক অধিকার। আর যারা এটা পালন করবে, এটা তাদের হচ্ছে নৈতিক কর্তব্য। এখানে কারো কোনো কনফিউশন আছে? এখানে কারোর কি কোনো সমস্যা আছে নৈতিক অধিকার নিয়ে? এইখানটাতে দেখো,
কোনো সমস্যা আছে না নৈতিক স্যার। অধিকারে? এখান থেকে প্রশ্ন আসলে পারবে তো? জি স্যার, পারবো। জি স্যার, পারবো। আচ্ছা, এখান থেকে কোশ্চেন আসলে পারবে। স্যার আপনি কি কথা বলতেছেন স্যার? শোনা যাচ্ছে না কিছু। এখন শুনতে পাচ্ছ আমার কথা? জি জি স্যার। স্যার, এখন শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, আইনগত অধিকারের কথা বলছিলাম, এটা কি শুনতে পেয়েছিলে? না স্যার। না স্যার, শুধু আচ্ছা নৈতিক স্যার। অধিকার শুনছি। আচ্ছা, শোনো, আমি খুবই দুঃখিত। দেখো, আইনগত অধিকার, সমস্যা হলে সাথে সাথে বলবা। আইনগত অধিকার হচ্ছে, এটা এমন এক ধরনের অধিকার, আইনগত অধিকার বলতে এমন এক ধরনের অধিকারকে বোঝায় যেটা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত এবং অনুমোদিত, এবং এই অধিকার যদি তুমি ভাঙো তাহলে প্রচলিত আইনে তোমার বিরুদ্ধে মামলা হবে। এখন শুনতে পেয়েছো? জি স্যার। আচ্ছা, জি স্যার। আবার শোনো, আইনগত অধিকার বলতে একজন ব্যক্তির ওই সকল অধিকারকে বোঝানো হয় যেটা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত বা অনুমোদিত, এবং এই অধিকার যদি কেউ ভাঙে তাহলে প্রচলিত আইনে তার বিরুদ্ধে মামলা করা যায়। গেল, এটা হচ্ছে আইনগত অধিকার। এরপরে আইনগত অধিকারকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। আইনগত অধিকারকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। দেখো, প্রথম হচ্ছে সামাজিক অধিকার, একটা হচ্ছে সামাজিক অধিকার, একটা অর্থনৈতিক অধিকার, তারপরে আছে তোমার রাজনৈতিক অধিকার, তারপরে সাংস্কৃতিক, এরপরে ধর্মীয়। ঠিক আছে? আইনগত অধিকারের সংজ্ঞাটা বুঝতে পেরেছো? জি আইনগত স্যার। অধিকারের সংজ্ঞা, আচ্ছা, এটাকে কয়েকটা ভাগে ভাগ করি এবং সবচাইতে বেশি প্রশ্ন এই জায়গাটা থেকে আসে। দেখো, আমরা কয়েকটা ভাগে ভাগ করলাম, খুবই মন দিয়ে শুনবা। সামাজিক অধিকার, অর্থনৈতিক অধিকার, রাজনৈতিক অধিকার, ধর্মীয় অধিকার, এক্স ওয়াই জেড গেল। এবার সামাজিক অধিকারে আমরা যাব, তার আগে রাজনৈতিক অধিকার এবং অর্থনৈতিক অধিকার এই দুটো আগে জানবো। এই দুটো যদি আগে জানি, এর বাইরে যেগুলো থাকবে সেটা হচ্ছে সামাজিক অধিকার। আচ্ছা, এখানে এই অধিকারগুলো আলোচনা করার আগে আর একবার একটুখানি মনে করে দেখো, অধিকারটা কি ছিল? অধিকার ছিল কি? কিছু সুযোগ সুবিধা যেটা রাষ্ট্র বা সমাজ কর্তৃক স্বীকৃত, এবং এটা মানুষের জীবনকে সুন্দর করে, মানুষের জীবনকে বিকশিত করে। অধিকার হচ্ছে একজন মানুষের পাওনা বা প্রাপ্তি, যেটা তার জীবনকে সুন্দর করে। ঠিক আছে? মনে করতে পেরেছো? মনে পড়েছে?
হ্যাঁ স্যার। আচ্ছা, এখন এই যে অধিকারটাকে আমরা বললাম সুযোগ সুবিধা, যেটা তোমার জীবনকে সুন্দর করবে, প্রথমে আমরা আসি রাজনৈতিক অধিকার। একটুখানি খেয়াল করো, রাজনৈতিক অধিকার মানে কি? রাজনৈতিক সুযোগ সুবিধা, অধিকার মানে হচ্ছে সুযোগ সুবিধা যেটা তোমার জীবনকে সুন্দর করবে। এটা মাথায় রাখবা, অধিকার মানেই তোমার পাওনা, অধিকার মানেই তোমার প্রাপ্য, অধিকার মানেই হচ্ছে সুযোগ সুবিধা যেটা তোমার জীবনকে সুন্দর করে। খেয়াল করো, এই রাজনৈতিক অধিকার হচ্ছে রাজনৈতিক ক্ষেত্রে তুমি যে সকল সুযোগ সুবিধা পাও সেটা। শর্টকাট নিয়মটা শোনো, এই অধিকার চেনার ক্ষেত্রে এই রাজনৈতিক বা রাজনীতি রাজনীতি একটা ভাব আসবে। যেমন ভোট দেয়া, এই যে ভোট দেয়া, তুমি যে ভোট দিবা, এটা তোমার কোন অধিকার? আমি যদি বলি যে ভোট দেয়া এটা কোন অধিকার, এটা কি তুমি মনের ভুলেও একবারও বলবা যে এটা অর্থনৈতিক অধিকার, এটা নৈতিক অধিকার, এটা সামাজিক অধিকার? কখনো বলবা? কখনোই বলবা না। কারণ কি? এটার সাথে রাজনীতি রাজনীতি একটা ভাব আছে, এটা দেখলেই বোঝা যায়। ঠিক একই ভাবে ভোট দেয়া, নির্বাচনে প্রার্থী হওয়া, হ্যাঁ, সরকারের সমালোচনা করা, বুঝতে পেরেছো? তারপরে নির্বাচনের প্রার্থী হওয়া, এগুলো হচ্ছে তোমার রাজনৈতিক অধিকার। এবার আসো, কাম টু দা পয়েন্ট, মেইন পয়েন্টে আসো। রাজনৈতিক অধিকারের ভিতরে তিনটা এক্সেপশনাল অধিকার আছে, যেটা দেখে মনে হয় যে এটা অন্য অধিকার, কিন্তু হবে আসলে রাজনৈতিক অধিকার। সেই তিনটা পয়েন্ট তোমাদের কি লেখা আছে সবার? তিনটা পয়েন্ট লেখা আছে সবার? না একটু দ্রুত কথা বলো। এটা কি না লেখা স্যার, লেখা আছে? নেই স্যার। লেখা নাই? তাহলে এটা লেখো, রাজনৈতিক অধিকারের ভিতরে তিনটা অধিকার আছে যেটা দেখে মনে হয় যে অন্যরকম, কিন্তু আসলে হবে রাজনৈতিক অধিকার। এবং এই জায়গাটা থেকেই প্রশ্ন আসে। ইংরেজিতে কিছু নিয়ম আছে না এক্সেপশনাল, এটা হচ্ছে এক্সেপশনাল। দ্রুত লিখে ফেলো। 1 নাম্বার, রাষ্ট্রের অভ্যন্তরে যে কোনো জায়গায় স্থায়ীভাবে বসবাস করার অধিকার। দ্রুত লেখো 1 নাম্বার দিয়ে, রাষ্ট্রের অভ্যন্তরে যে কোনো জায়গায় স্থায়ীভাবে বসবাস করার অধিকার। একটু দ্রুত লিখবা। লিখতে পেরেছো? জি স্যার। আচ্ছা, এটা 1 নাম্বার মুখস্থ করবা। সূরা ফাতিহার যেমন 7টা আয়াত আছে, এরকম এটাও মুখস্থ করবা। রাজনৈতিক অধিকারের ক্ষেত্রে এক্সেপশনাল নিয়ম কিন্তু এটা, রাষ্ট্রের অভ্যন্তরে যে কোনো জায়গায় স্থায়ীভাবে বসবাস করা, এটা ব্যক্তির রাজনৈতিক অধিকার। এটা ব্যক্তির রাজনৈতিক অধিকার। আসো 2 নাম্বার, 2 নাম্বারটা লেখো, সরকারি চাকরি লাভের অধিকার। সরকারি চাকরি লাভের অধিকার। হয়েছে? জি স্যার, লিখছি। 3 নাম্বার লেখো, 3 নাম্বার লেখো, বিদেশে অবস্থানকালে নিরাপত্তা লাভের অধিকার। বিদেশে অবস্থানকালে নিরাপত্তা লাভের অধিকার। ঠিক আছে? জি স্যার। এবার মন দিয়ে আমার কথাগুলো শোনো।
রাজনৈতিক অধিকারের ভিতরে আমি তিনটা ব্যতিক্রম কথা বলেছি। এই তিনটা দেখে মনে হচ্ছে অন্য অধিকার, কিন্তু এই তিনটা হবে আসলে রাজনৈতিক অধিকার। আমি উদাহরণ সহ বুঝিয়ে দিচ্ছি। প্রথমটা তোমাদেরকে লিখিয়েছি, রাষ্ট্রের অভ্যন্তরে যে কোনো জায়গায় স্থায়ীভাবে বসবাস করার অধিকারটা হচ্ছে তোমার রাজনৈতিক অধিকার। তোমরা দেখতে পাচ্ছ? জি স্যার। রাষ্ট্রের অভ্যন্তরে যে কোনো জায়গায় স্থায়ীভাবে বসবাস করা হচ্ছে তোমার রাজনৈতিক অধিকার। বাংলাদেশের যে কোনো একটা জেলায় ধরে নিলাম তুমি বসবাস করো, সেই জেলায় আমি তোমাকে বসবাস করতে দিলাম না, আমি বললাম তুমি এখান থেকে বেরিয়ে যাও। তাহলে এখন যদি কেউ প্রশ্ন করে তুমি কোন ধরনের অধিকার থেকে বঞ্চিত হচ্ছ, তাহলে তুমি কি বলবা? রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছ। কারণ কি? রাষ্ট্রের অভ্যন্তরে যে কোনো জায়গায় তুমি বসবাস করতে পারো। এবার আসো, ফিলিস্তিনের নাম শুনেছো? জি স্যার। ফিলিস্তিন, ফিলিস্তিনের একটা জায়গা আছে, যে জায়গাটার নাম হচ্ছে গাজা উপত্যকা। নাম শুনেছো না সবাই? গাজা উপত্যকা। এই গাজা উপত্যকায় প্রতিনিয়ত ইসরায়েল কিন্তু হামলা করে যাচ্ছে। জানো তো তোমরা সবাই, না? জানো তো, আমরা তো দেশের খবর রাখি বা আন্তর্জাতিক সংবাদ দেখি। ইসরায়েল প্রতিনিয়ত এই জায়গাটাতে হামলা করে যাচ্ছে, এবং এই হামলার মাত্রাটা এত বেশি যা অতীতের রেকর্ডকে এটা ছাড়িয়ে গিয়েছে। ভালো করে খেয়াল করো। এখন কিছুদিন আগে ইসরায়েল ফিলিস্তিন অর্থাৎ গাজা উপত্যকায় যারা বসবাস করে, যারা গাজা উপত্যকায় বসবাস করে তাদেরকে একটা একটা সময় বেঁধে দিয়েছে, যে আগামী এই 15 তারিখ বা এত তারিখের ভিতরে এই উপত্যকা তোমাদেরকে ছেড়ে চলে যেতে হবে। ভালো করে খেয়াল করো। এখন আমি যদি বলি যে এই ফিলিস্তিনের নাগরিক, তারা ওদের কোন ধরনের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, তুমি কি লিখবা? রাজনৈতিক। কেন রাজনৈতিক? কারণ হচ্ছে রাষ্ট্রের অভ্যন্তরের এই গাজা উপত্যকা হচ্ছে এই ফিলিস্তিন রাষ্ট্রের ভিতরে একটা নির্দিষ্ট জায়গা, যেখানে বসবাস করার অধিকার তাদের আছে। এই জায়গা থেকে আমি যদি তাদেরকে বের করে দেই, তাহলে কোন ধরনের অধিকার থেকে বঞ্চিত হবে? এটা রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত হবে। গেল এক। 2 নাম্বার খেয়াল করো, এর পরেরটা হচ্ছে কোনটা বলেছিলাম? সরকারি চাকরি লাভের অধিকার। বাংলাদেশের যতগুলো সরকারি প্রতিষ্ঠান আছে, এখানে চাকরি করা হচ্ছে তোমার রাজনৈতিক অধিকার। আমি যদি বলি মেঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরি করে, যেমন একটা উদ্দীপক আসে প্রায় সময়ই যে মেঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরি করে। কিছুদিন আগে পরিবারের ইচ্ছায় তার বিবাহ সংগঠিত হয়েছে। বিয়ের পরে স্বামী তাকে ক্রমাগত চাপ দিতে থাকে চাকরি ছেড়ে দেওয়ার জন্য, এবং পারিবারিক অশান্তির কথা চিন্তা করে মেঘা কিছুদিন আগে ওই চাকরি থেকে ইস্তফা দিয়েছে। তাহলে মেধা কোন ধরনের অধিকার থেকে বঞ্চিত হয়েছে? বলো, মেঘা কোন ধরনের অধিকার থেকে বঞ্চিত হয়েছে? উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কি সরকারি নাকি বেসরকারি? সরকারি সরকারি। তাহলে এটা কোন অধিকার হবে? রাজনৈতিক অধিকার। রাজনৈতিক অধিকার। আবার আমি যদি বলি মেঘা একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে, বা মেঘা অন্য ভাবে অর্থনৈতিক যে অন্যান্য প্রতিষ্ঠান আছে, বা মিল কলকারখানা বা ফ্যাক্টরিতে কাজ করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা আবার অর্থনৈতিক অধিকার হবে। ঠিক আছে? মিলায়ের নিও। শুধুমাত্র সরকারি চাকরি লাভের অধিকার কিন্তু তোমার রাজনৈতিক অধিকার। লাস্ট একটা বলেছিলাম, বিদেশে অবস্থানকালে নিরাপত্তা লাভের অধিকার। অর্থাৎ তুমি তোমার যে পাসপোর্টটা আছে, সেই পাসপোর্টের পেজটা উল্টায় দেখো, এখানে কি লেখা আছে। এখানে কিন্তু লেখা আছে যে বাংলাদেশের রাষ্ট্রপতির পক্ষ থেকে এটাই বলা হচ্ছে যে ইহার বাহককে অবাধে গমনাগমন এবং তার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হোক। অর্থাৎ বিদেশে অবস্থানকালে তুমি যদি কোনো সমস্যায় পড়ো, তাহলে সেই সমস্যা সমাধান করে কিন্তু সেই দেশের রাষ্ট্রদূতগণ।
অর্থাৎ সেই দেশে অবস্থিত বাংলাদেশের রাষ্ট্রদূতগণ। তার মানে এটা তোমার রাজনৈতিক অধিকার। এখন আমাকে বলো, এই রাজনৈতিক অধিকারে তোমার কোনো প্রশ্ন আছে কিনা, বুঝতে পারোনি এমন কোনো কিছু আছে কিনা? আজকের পর এই লাল দাগ দিচ্ছ কে? আজকের পরে এখানে কি আর কারো কোনো ভুল হবে? না স্যার। এবার আসো, এখানে কি কারোর কোনো সমস্যা আছে? আমাকে দ্রুত বলো, রাজনৈতিক স্যার অধিকারে কারো কোনো সমস্যা নাই। এরপরে পরেরটা দেখো, যেটা আছে অর্থনৈতিক অধিকার। এর পরে যেটা আছে, এর পরে যেটা আছে সেটা হচ্ছে অর্থনৈতিক অধিকার। আচ্ছা, রাজনৈতিক অধিকার কিন্তু আমরা দেখে বুঝতে পেরেছিলাম যে এটা রাজনীতি রাজনীতি একটা ভাব আছে, এবং এর ভিতরে তিনটা এক্সেপশনাল পয়েন্ট ছিল, সেটাও আলোচনা করেছি। এরপরে অর্থনৈতিক অধিকার চেনার শর্টকাট লাইনটা শোনো। এখানে অর্থনীতি, অর্থ, এইরকম একটা ভাইব থাকবে। অর্থ অর্থ একটা সম্পর্ক থাকবে এই জায়গাটাতে, খেয়াল করবা ভালো করে। কর্ম লাভের অধিকার। আচ্ছা, কর্মলাভ মানে কি? কাজ করব। আমি কাজ কেন করব? আমার অর্থ উপার্জনের জন্য। আমি যদি কাজ করতে চাই, আমি যদি আমার যোগ্যতা মেধা অনুযায়ী আমার কাজ করার অধিকার আছে, এটা কি? এখানে কর্ম, এটা কি আমার রাজনীতির সাথে সম্পর্কিত নাকি সমাজের সাথে সম্পর্কিত? বলো, সমাজের এটা সাথে। সমাজ না, এটা অর্থনীতির সাথে। কাজ করা, আমি কাজ করলে কি টাকা পাবো না? এটা আমার অর্থনীতির সাথে সম্পর্কিত। ন্যায্য মজুরি লাভের অধিকার। আমি যদি কাজ করি, তাহলে কেউ যদি পরিশ্রম করে তাহলে তার পারিশ্রমিক পাওয়ার অধিকার কিন্তু আছে, এটা ব্যক্তির অর্থনৈতিক অধিকার। বিশ্রাম লাভের অধিকার, অর্থাৎ আমি কাজ করতে করতে যখন ক্লান্ত হয়ে যাব, তখন আমি বিশ্রাম লাভ করতে পারবো, এটা আমার অর্থনৈতিক অধিকার। এরপরে অবকাশ লাভের অধিকার। অবকাশ তো বোঝো, অর্থাৎ রিল্যাক্সেশনে যাওয়া, যে না আমি এখন আজকে কাজ করব না, বা এই যে ছুটি, আমরা যে ছুটিটা পাই, অবকাশে থাকি, এটা কিন্তু আমার, এই যে আমি ধরো আগামীকালকে ছুটি নিলাম, এটা কিন্তু আমার অধিকার, এটা আমার অর্থনৈতিক অধিকার। তারপরে দেখো যে শ্রমিক সংঘ বা ইউনিয়ন করার অধিকার। এই যে ভ্যান মালিক সমিতি, তারপরে বাস ট্রাক মালিক সমিতি, এরকম সমিতি আছে না, এগুলো সব কিন্তু ওদের অর্থনৈতিক অধিকার। তারপরে দারিদ্রতা থেকে মুক্তি লাভ করা, অভাব অনটন থেকে মুক্তি। এটা শোনো, সংক্ষেপে আমি বলি এক কথায়, অর্থনীতির সাথে সম্পর্কিত যেটা, এটা হচ্ছে তোমার অর্থনৈতিক অধিকার। এখন আমি একটা উদ্দীপক বলি। রহিম এবং রহিমা, তারা কয়লা খনিতে কাজ করে। তারা কয়লা খনিতে, মন দিয়ে শোনো, রহিম এবং রহিমা দুইজন একই কয়লা খনিতে কাজ করে। দুজনের কাজ হচ্ছে খনি থেকে কয়লা এনে ট্রাকে বোঝাই করা। দুজনই সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত কাজ করে। কিন্তু রহিমকে 500 টাকা মজুরি দেয়া হলেও রহিমাকে দেয়া হয় 400 টাকা। এখন আমাকে বলো, রহিমা ওর কোন ধরনের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে? এটাকে কি তুমি রাজনৈতিক অধিকার বলবা? এটাকে না তুমি স্যার, কোন ধরনের অর্থনৈতিক অধিকার অধিকার। বলবা? এটা অর্থনৈতিক অধিকার। আবার শর্টকাট শোনো, যেটা থেকে তুমি টাকা ইনকাম করতে পারো, যেটা থেকে তুমি টাকা ইনকাম করতে পারো, যেটা দিয়ে তুমি জীবন ধারণ করতে পারো, এইরকম কোনো কিছু থাকলে সেটা অবশ্যই অর্থনৈতিক অধিকার। এরপরে আসো, রাজনৈতিক অর্থনৈতিক এর বাইরে যেটা আছে সেটা সামাজিক অধিকার। এখান থেকেও কিন্তু সবচেয়ে বেশি প্রশ্ন আসে। সামাজিক অধিকারের ভিতরে কি কি আছে, পয়েন্টগুলো একটু পড়তে হবে, দেখো ভালো করে খেয়াল করো। স্যার, হ্যাঁ বলো। অর্থনৈতিক অধিকারের যে যে একটা পয়েন্ট আছে অবকাশ লাভের অধিকার, এটা কি? অবকাশটা তো ছুটি, অর্থাৎ রিল্যাক্সেশন, যেটা আমি একটু আয়েশ করতে চাই, অবকাশ লাভ করতে চাই, মানে আমি ছুটি নিতে পারবো। আবার আমি চাইলে স্বেচ্ছায় এখন আমি চাকরি ছেড়ে দিতে পারবো, যে আমি এখন অবকাশে থাকবো। বুঝতে পেরেছো? এটা আমরা যে জি ছুটিটা স্যার। নেই না, আমরা কাজ করতে করতে যখন অনেক বেশি ক্লান্ত হই, তখন কিন্তু আমরা ছুটি নেই। এটা হচ্ছে, এই ছুটি যদি আমি নেই, আমার কিন্তু বেতন কেটে নেয় না। কারণ কি? এটা আমার অধিকার, এটা আমার অর্থনৈতিক অধিকার। বুঝতে পেরেছো? এরপরে জি স্যার। সামাজিক অধিকার।
শোনো, এই মিটিংটা আছে 2 মিনিট 30 সেকেন্ড। আমি তো সাথে সাথে অ্যারেঞ্জ করতে পারবো না। তোমরা হচ্ছে মিটিং কল করবা, কল করে আমাকে হোস্ট করে দিবা। এরপরে যে বোঝো সেটা করবা। কাউসার আসো না? দেখো, জি স্যার, আছি স্যার। সামাজিক, তুমি রেডি হও। সামাজিক অধিকার, এবং খুব দ্রুত সবাই হচ্ছে জয়েন করবা। সামাজিক অধিকার ভিতরে কি কি আছে দেখো। জীবনের অধিকার, অর্থাৎ সমাজে ভালো করে শোনো, সমাজে বসবাস করতে যে তুমি যে সকল অধিকার ভোগ করো সেটাকে আমরা বলছি সামাজিক অধিকার। জীবনের অধিকার, আমি আমার জীবনটাকে কিভাবে চালাবো, আমি কখন ঘুমাবো, আমি কখন উঠবো, আমি কিভাবে চলবো, এটা আমার অধিকার। সম্পত্তির অধিকার, দেখো, তোমার বাবার সম্পত্তিতে তোমার অধিকার আছে, ভাইয়ের সম্পত্তিতে তোমার অধিকার আছে, এটা হচ্ছে সামাজিক অধিকার। চিন্তা ও মত প্রকাশের অধিকার, ব্যক্তি স্বাধীনতার অধিকার, সভা সমিতি চলাফেরা, তারপরে আইনের চোখে সমান সুবিচার, এগুলো সব তোমার সামাজিক অধিকার। এর ভিতরে যেখান থেকে প্রশ্ন আসে আমি সেটা বলি, একটু লিখে নাও, একটু দ্রুত লিখে নাও। লেখো, চিন্তা ও মত প্রকাশের অধিকার। একটু দ্রুত লিখবা, চিন্তা ও মত প্রকাশের অধিকার। লিখতে পেরেছো? লিখতে পেরেছো? স্যার। জি স্যার। এটা লিখতে 1 মিনিট পার করে দিলে। চিন্তা ও মত প্রকাশের অধিকার। 2 নম্বরে লেখো, সংবাদপত্রের স্বাধীনতা। এরপর এটা লেখো, আইনের চোখে সমতা। তারপরে এটা লেখো, শিক্ষার অধিকার। লিখতে পেরেছো? জি স্যার। এরপরে লেখো, খ্যাতি বা সম্মান লাভের অধিকার।